গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ প্রথম পর্ব। শুরুতেই বলছি, মার্লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তার বেরিয়াল রেজিস্টারে দস্তখত করেছেন যাজক, কেরানি, আন্ডারটেকার এবং চিফ মর্নার, এমনকি স্ক্রুজও দস্তখত করেছেন। এরপরেও তার মৃত্যুর ব্যাপারে সন্দেহের কোনো উপায় আছে কি? দরজায় ঠোকার পেরেকের মতোই বুড়ো মারলে এখন মৃত। ভেবে দেখুন, মৃত্যুর সঙ্গে পেরেকের কি সম্পর্ক? তাছাড়া সম্পর্ক যে আছে, তাই বা আমি জানলাম কিভাবে? লোহা ব্যবসার যাবতীয় সামগ্রীর মধ্যে পেরেককে আমার সবচেয়ে মৃত মৃত মনে হয় বলে কি ধারণাটা এসেছে আমার মাথায়? তবে আমার পূর্বপুরুষের বুদ্ধি ছিল অনেকটা পেরেকের মতোই। যাই হোক, আমার এই অপবিত্র হাতে আর তাদের বুদ্ধির ইতিহাস লিখতে চাই না, কারণ লিখে তো আর তাদের বুদ্ধি বাড়ানো যাবে না, মাঝখান থেকে হয়ে যাবে দেশের সর্বনাশ। সুতরাং অনুমতি দিন, জোর দিয়ে আরেকবার বলি, দরজায় ঠোকার পেরেকের মতোই বুড়ো মারলে এখন মৃত। কিন্তু মারলে যে মৃত, স্ক্রুজ কি সে কথা জানেন? নিশ্চয়ই জানেন, না জানার কোনো উপায় নেই তার, কারণ অনেকদিন যাবৎ তিনি মার্লের ব্যবসার অংশীদার ছিলেন। কতদিন যাবৎ সে আমি নিজেও জানি না। সত্যি বলতে কি, স্ক্রুজি মার্লের ব্যবসার একমাত্র ওসি, একমাত্র প্রশাসক, একমাত্র কার্যনির্বাহী, দেনা পাওনা মিটানোর পর বাদ বাকি অংশের একমাত্র অংশীদার, একমাত্র বন্ধু এবং একমাত্র শোককারী। অবশ্য মার্লে যেদিন মারা যান, সেদিন তাকে খুব একটা শোকাহত মনে হয়নি। তবে তিনি যে পাকা ব্যবসায়ী, মার্লের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনটিতেও সেই প্রমাণ দিতে তিনি ভোলেননি। আবেগের সুযোগ নিয়ে আন্ডারটেকার যাতে ঠকাতে না পারে, সেই ব্যাপারে তার দৃষ্টি ছিল বেশ প্রখর। মার্লের অন্ত্যেষ্টিক্রিয়ার আলোচনা করতেই লেখার শুরুটা আবার মনে পড়ে গেল। মার্লের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা হয়তো ইতিমধ্যেই যথেষ্ট বিরক্ত হয়েছেন এই ভেবে যে আমি এই একটা বিষয় নিয়ে এত বকবক করছি কেন। যাই ভাবুন না কেন, বিষয়টার গুরুত্ব কিন্তু কম নয়। নাটক শুরুর আগেই যদি পুরোপুরি নিশ্চিত হওয়া না যায় যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে হ্যামলেটের মতো মহৎ নাটকও অনেকখানি খেলো হয়ে যায়। গভীর রাতে যখন ধীরে ধীরে বইতে থাকে পুবাল বাতাস, ঠিক তখনই এসে হাজির হন হ্যামলেটের বাবা। এই দৃশ্যই হ্যামলেটের দুর্বল মনে সাহস যোগায়। অথচ দর্শক যদি এটাই বুঝতে না পারেন যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে অন্ধকার নামার পর কোনো মধ্যবয়সী ভদ্রলোকের হাওয়া খাওয়ার সাথে দুর্গ প্রাকারের উপর দিয়ে হ্যামলেটের বাবার প্রেতাত্মার পায়চারি করার আর কোনো পার্থক্য থাকে না। মার্লে মারা গেলেও স্ক্রুজ অবশ্য তার নামের সাথে সম্পর্ক ঘুচিয়ে ফেলেননি। বছরের পর বছর, এমনকি আজও দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা আছে স্ক্রুজ অ্যান্ড মার্লে। যারা লোহার কারবারে নতুন, তাদের কেউ কেউ স্ক্রুজকে স্ক্রুজ নামে ডাকেন, আবার কেউ কেউ ডাকেন মার্লে। স্ক্রুজ দুই নামেই সাড়া দেন অবলীলায়। তার কখনো মনে হয়নি মানুষের নাম আবার গুরুত্ব দেওয়ার মতো কোনো জিনিস। কিন্তু বুড়ো খুব শক্ত মনের মানুষ, ঠিক যেন চকমকি ইস্পাতও যা থেকে সহজে আগুন বের করতে পারে না। সব কিছু গোপন রাখতে ভালোবাসেন তিনি, আর নিজেকে নিয়ে এতই পরিতৃপ্ত যেন বিশাল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ না থাকলেও তার এমন কিছু অসুবিধে হতো না। সারা জীবন ঝিনুকের মতো নিঃসঙ্গ থাকায় তার ভেতরে জন্ম নিয়েছে এক ধরনের শীতল ভাব, যে শীতলতা অত্যন্ত বুড়িয়ে দিয়েছে তাকে, কুঁচকে দিয়েছে চিবুকের চামড়া, হাঁটার ভঙ্গিতে এনে দিয়েছে আড়ষ্টতা, চোখ দুটোকে করেছে লাল, ঠোঁটকে করেছে নীল, আর জিহ্বাকে করেছে চতুর। তার মাথা আর ভ্রু তুষারের মতো সাদা। বছরের উষ্ণতম সময়ে দোকান ঠান্ডা রাখার জন্য বরফ এনে রাখেন তিনি। ক্রিসমাসেও সেগুলো সরানোর প্রয়োজন অনুভব করেন না। আসলে বাইরের গরম কিংবা ঠান্ডা তার উপর খুব একটা কাজ করে না। গ্রীষ্ম তাকে অতিষ্ঠ করতে পারে না, ঠান্ডা লাগাতে ব্যর্থ হয় শীতকাল, দুর্যোগপূর্ণ আবহাওয়া কখনোই তাকে বাগে পায় না। আর পাবেই বা কী করে? ভয়ঙ্কর কনকনে যে বাতাস বইয়ে দেয় প্রকৃতি, স্ক্রুজ নিজেই তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। দরজা জানলা খোলা থাকলে মানুষের বাড়িতে প্রবেশ করার অধিকার পেয়ে যায় বৃষ্টি, কিন্তু তার অন্তরে প্রবেশের অধিকার আজ পর্যন্ত কেউ পায়নি। মাঝে মধ্যে রাস্তায় বেড়াতে বের হন স্ক্রুজ, কিন্তু কখনোই কেউ বলে ওঠে না, আরে স্ক্রুজ যে কেমন আছেন,
আমাদের এদিকে আসা তো ভুলেই গেছেন। তা কবে আসবেন বলুন? একটা পয়সা পাবার আশায় তার পিছু নেয় না কোনো ভিক্ষুক, কোনো বাচ্চা জানতে চায় না কটা বাজে। জীবনে কেউ তাকে জিজ্ঞেস করেনি অমুক রাস্তা কিংবা জায়গাটা কোথায়। শুধু তাই নয়, যেসব অন্ধ ভদ্রলোক কুকুর সাথে নিয়ে বেড়াতে বের হন, তাদের কুকুরেরা পর্যন্ত স্ক্রুজকে চেনে। বাড়ি থেকে বেরোনোর মুখে স্ক্রুজকে দেখলে মালিকের কাপড় টেনে ধরে তারা। স্ক্রুজ দৃষ্টির আড়াল না হওয়া পর্যন্ত বেরোতে দেয় না, আর লেজ নাড়ে ঘন ঘন, যেন বলতে চায়, অশুভ চোখ থাকার চেয়ে চোখ একেবারে না থাকাও অনেক ভালো প্রভু। কিন্তু স্ক্রুজ কি এসবের পরোয়া করে? মোটেই না। বরং এসব তিনি পছন্দ করেন। মনে প্রাণে চান কোনো লোক তার কাছ না ঘেঁষুক। মানবিক যাবতীয় অনুভূতি পালিয়ে যাক ভয়ে। দয়ামায়া প্রভৃতি সুকুমার গুণাবলী স্ক্রুজের কাছে পাগলামির নামান্তর। অনেক বকবক করলাম, আর নয়, এবার শুরু করি গল্প। ক্রিসমাসের আগের দিন কাউন্টিং হাউসে লেনদেনের হিসেব নিয়ে ব্যস্ত আছেন স্ক্রুজ। আবহাওয়া খুব একটা সুবিধের নয়। কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছে, সেই সাথে বইছে কনকনে বাতাস। বাইরে পথচারীদের আনাগোনা টের পাচ্ছেন স্ক্রুজ। ফোঁস করে শ্বাস নিতে নিতে পথ চলছে তারা, আর মাঝে মাঝেই বুকের উপর থাবড়াচ্ছে, নয়তো ফুটপাথে পা ঠুকছে একটু উষ্ণতা পাবার আশায়। কিছুক্ষণ আগেই ঢং ঢং করে বেজে উঠেছে শহরের বড় ঘড়িটা। সবে 3টে বাজে, অথচ ইতিমধ্যেই আঁধার নেমেছে চারদিকে। অবশ্য সকাল থেকেই আলো ছিল বেশ কম। আশেপাশের অফিসগুলোয় জানলায় জানলায় কাঁপছে মোমবাতির শিখা। কুয়াশা এতই ঘন যে সামান্য ফাটল, এমনকি চাবির ফুটো দিয়ে পর্যন্ত ঢুকে পড়ছে ঘরে। নিষ্প্রভ মেঘ ঝুঁকে পড়ে যেন মিলিত হয়েছে কুয়াশার সাথে। রাস্তার ওপারের বাড়িগুলোই ঝাপসা দেখাচ্ছে, আর দূরেরগুলো সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু এরকম আবহাওয়াতেও স্ক্রুজের কাউন্টিং হাউসের দরজাটা খোলা, কারণ দরজার ওপারেই রয়েছে অন্ধকারাচ্ছন্ন ছোট্ট একটা ঘর, যেখানে বসে চিঠি নকল করছে তার কেরানি। সে যাতে কাজে ফাঁকি দিতে না পারে, সেজন্যই দরজা খোলা রেখেছেন স্ক্রুজ। ধিক ধিক করে জ্বলা আগুন ঈষৎ গরম করে রেখেছে কাউন্টিং হাউসের ভেতরটা। কিন্তু কেরানির ঘরের আগুনটা এতই ছোট যে মনে হয় যেন একমাত্র কয়লা জ্বলছে। আগুনটা একটু উস্কে দেওয়ার চেষ্টা চালিয়েছিল কেরানি, কিন্তু লাভ হয়নি, কারণ কয়লার বাক্সটা রয়েছে কাউন্টিং হাউসে। একটা বেলচা হাতে সেখানে ঢুকতেই স্ক্রুজ খেঁকিয়ে উঠেছিলেন এই বলে যে তিনি সত্যিই বুঝতে পারেন না মানুষের এত শীত লাগে কোত্থেকে। বরং সত্যি যদি বেশি শীত পড়ে, তাহলে ওই কয়লাটুকু কাজে লাগবে। ফলে নিজের ঘরে ফিরে এসেছে বেচারি। উষ্ণতার আশায় নিজেকে সঁপে দিয়েছে সাদা একটা মাফলার আর মোমবাতির হাতে। কিন্তু 8-10টা কেরানির মতোই যেহেতু কল্পনা শক্তির এমন কিছু দৌড় তার নেই, শীত খুব একটা কাটছিল না এতে। ক্রিসমাস আনন্দময় হোক মামা, ঈশ্বর আপনার মঙ্গল করুন, ভেসে এলো উৎফুল্ল একটি কণ্ঠ। পরক্ষণেই একরকম ছুটে এসে ঘরে ঢুকল স্ক্রুজের ভাগ্নে। বাহ, বললেন স্ক্রুজ, উজবুকের খুশি দেখো। ঠান্ডা এড়ানোর জন্য এত জোরে হেঁটে এসেছে সে যে প্রায় ঘরমাক্ত হয়ে উঠেছে শরীর। সুন্দর মুখটা লাল টকটকে হয়ে গেছে, নিঃশ্বাসের সাথে সাথে বেরিয়ে আসছে ভাব। এই ক্রিসমাসের সময়ও আমাকে গালাগালি করছেন মামা? নিশ্চয়ই মন থেকে বলেননি কথাটা। মন থেকেই বলেছি, খেঁকিয়ে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস আনন্দময় হোক বলি, আনন্দিত হবার কি অধিকার আছে তোমাদের? কি কারণ আছে? তোমরা তো যথেষ্টই গরিব। তাহলে আপনার কথা অনুযায়ী বলি, প্রফুল্ল স্বরে ভাগ্নে বলল, আপনারই বা মুখ গোমড়া করে থাকার কি অধিকার আছে? কি কারণ আছে মেজাজ খিটখিটে হওয়ার? আপনি তো বেশ ধনী। একটু থতমত খেয়ে গেলেন স্ক্রুজ। তাৎক্ষণিক কোনো উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে বললেন, বাহ। সামান্য ইতস্তত করে আবার বললেন, উজবুকের খুশি দেখো। আপনি অযথা মেজাজ খারাপ করবেন না মামা, বলল ভাগ্নে। মেজাজ ঠিক রাখি বা কি করে? যেদিকেই তাকাই শুধু উজবুকের দল। ক্রিসমাস আনন্দময় হোক, যাও আনন্দ করো গে। আরে বাবা, ক্রিসমাসে আনন্দ করার কি আছে? বিশেষ করে তোমাদের মতো লোকের ক্রিসমাস বলতে তো ধারে এক গাদা জিনিস কেনা, সেই সাথে একটা বছর বয়স বাড়ানো। 2টো টাকা জমবে কি করে সেদিকে নজর নেই কারো। বলি, এই সময়টাতে অযথা লাফালাফি না করে বসে বসে সারা বছরের জমা খরচের হিসেবটাতে একবার চোখ বোলালেও তো লাভ হয়। যদি পারতাম। কণ্ঠে ঘৃণা ভর করল স্ক্রুজের।
এই ক্রিসমাস আনন্দময় হোক বলে নাচানাচি করার দলটার সব কটাকে সেদ্ধ করতাম তাদেরই চুলোয়, তারপর পবিত্র কিলক ঢুকিয়ে দিতাম হৃৎপিণ্ডে। হ্যাঁ, ওদের তাই করা উচিত। মামা শুনুন, ওকালতির সুরে বলল ভাগ্নে। খামোখা তর্ক করো না, কড়া গলায় বললেন স্ক্রুজ। তোমাদের ইচ্ছে মতো ক্রিসমাস পালন করো তোমরা, আমি করব আমার ইচ্ছে মতো। তাই করুন, তৎক্ষণাৎ জবাব দিল ভাগ্নে। কিন্তু আপনি তো ক্রিসমাস পালনই করেন না। পালন করব কি করব না সে ব্যাপারটা বরং আমার উপরেই ছেড়ে দাও, বললেন স্ক্রুজ। পালন করে উন্নতি হোক তোমাদের। যেন কত উন্নতি করেছো ক্রিসমাস পালন করে। মামা, আপনি হয়তো রাগ করবেন, তবু কিছু কথা না বলে পারছি না। নড়ে চড়ে বসল ভাগ্নে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোতে লাভ খুঁজে না পাওয়া গেলেও আনন্দ পাওয়া যায়। ক্রিসমাস তাদের একটা। এই দিনটিতে দয়া, ক্ষমা, দানশীলতা এবং আনন্দের মধুর স্পর্শে যেন নতুন করে সতেজ হয়ে ওঠে আমাদের জীবন। পার্থিব যাবতীয় নীচতা, ক্ষুদ্রতা ভুলে মানুষ মন খুলে মেশে আরেকজনের সাথে। নিজের সামাজিক অবস্থান ভুলে নজর দেয় গরিবদের দিকে। অনুভব করে একদিন সবাইকে যেতে হবে কবরে, যেখানে ধনী দরিদ্র, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে বিবেকহীন জন্তুর মতো বিচরণ আমাদের সাজে না। আমরা সৃষ্টির সেরা, নির্দিষ্ট একটা গন্তব্য আছে আমাদের। সুতরাং এই দিনটিতে আমার পকেট সোনায় বা রূপোতে ভরে না উঠলেও আমার হৃদয় কিন্তু আনন্দে ভরে ওঠে। এতদিন ক্রিসমাস পালন করে কোনো উন্নতি না হলেও কোনো ক্ষতিও হয়নি আমার, বরং সব দিক দিয়ে বিচার করলে বলতে হয় আমার উপকারী করেছে দিনটা, আর ভবিষ্যতেও করবে। আর তাই ক্রিসমাস আনন্দময় হোক না বলে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সৃষ্টির শেষ পর্যন্ত তিনি যেন দিনটিকে আনন্দময় করেই রাখেন। পাশের ঘরে নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠল কেরানি। পরক্ষণেই মহা ভুলটা বুঝতে পেরে হন্তদন্ত হয়ে আগুন উস্কে দিতে গিয়ে একমাত্র জ্বলন্ত কয়লাটাকেও দিল নিবিয়ে। আরেকবার হাততালি দাও, খেঁকিয়ে উঠল স্ক্রুজ। বিদায় করে দিই তোমাকে। অবশ্য চাকরি হারালে সুবিধেই হবে তোমার। অফুরন্ত সময় ধরে মহা আনন্দে পালন করতে পারবে আনন্দময় ক্রিসমাস। একটু থেমে ভাগ্নের দিকে ফিরে বললেন, সত্যি স্যার, বক্তা হিসেবে আপনি যে অত্যন্ত শক্তিশালী সে কথা অস্বীকার করার তো উপায় দেখছি নে। ভেবে অবাক হচ্ছি এতদিন আজে বাজে জায়গায় পড়ে না থেকে পার্লামেন্টে যোগ দেননি কেন? রাগ করবেন না মামা, তার চেয়ে বরং এসব তর্কাতর্কি বাদ থাক। আপনি আগামীকাল আসুন আমাদের বাড়িতে। কাল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। চিবিয়ে চিবিয়ে স্ক্রুজ বললেন যে তিনি যাবেন, অবশ্যই যাবেন। না গিয়ে কি তিনি পারেন? ক্রিসমাসের খাওয়া বলে কথা, প্রয়োজন হলে হিসেবের খাতাপত্র ছিঁড়ে রেখে তারপর যাবেন। কী ব্যাপার মামা, চেঁচিয়ে উঠল ভাগ্নে, আপনি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছেন কেন? তার আগে বলো তুমি বিয়ে করেছো কেন? একটা মেয়েকে ভালোবেসেছিলাম তাই। কাজের কাজ করেছিলে? এমনভাবে ধমকে উঠলেন স্ক্রুজ যেন পৃথিবীর যাবতীয় কিছুর মধ্যে ক্রিসমাসের চেয়ে হাস্যকর ব্যাপার আর একটাই আছে, ভালোবাসা। গুড আফটারনুন। আপনার যুক্তিটা কিন্তু ঠিক হলো না মামা। বিয়ের আগেও তো আপনি কখনোই আমাদের বাড়িতে যাননি, তাহলে এখনই বা অযথা একটা যুক্তি খাড়া করে যেতে চাইছেন না কেন? গুড আফটারনুন, বললেন স্ক্রুজ। কখনো আমি আপনার কাছে কিছু চাইনি, আর আজও চাইতে আসিনি, সুতরাং আমাদের তো বন্ধু হতে কোনো বাধা নেই। গুড আফটারনুন, বললেন স্ক্রুজ। জানি না কেন আপনি একগুমি করছেন। কোনো ক্ষতি তো দূরের কথা, আপনার সঙ্গে কখনো ঝগড়া করেছি বলে তো মনে পড়ে না। যাই হোক, মানুষ ভেদে মতেরও ভেদ হয়। আপনি আমাকে অনেক কিছুই বললেন, কিন্তু আমি ঠিক করেছি অযথা রাগারাগি করে আগামীকালের পবিত্র দিনটিকে আর কলুষিত করে তুলব না। সুতরাং যাবার আগে আবারও বলছি, ক্রিসমাস আনন্দময় হোক মামা। গুড আফটারনুন, চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ, এবং হ্যাপি নিউ ইয়ার। রাগে কাঁপতে লাগলেন স্ক্রুজ। উঠে দাঁড়ালো ভাগ্নে, কোনো রকম রাগারাগি না করে বেরিয়ে এলো বাইরে। দরজার এপারে একটু দাঁড়িয়ে কেরানিকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালো সে। দীর্ঘদিন ধরে স্ক্রুজের এখানে চাকরি করতে করতে অনেকটা শীতল হয়ে এলেও কেরানির মনটা একেবারে মরে যায়নি। শুভেচ্ছা জানালো সেও। ওই যে আরেকজন। কথাগুলো শুনতে পেয়ে বিড়বিড় করতে লাগলেন স্ক্রুজ। আমার কেরানি সপ্তাহে 15 শিলিং পায়, আস্ত একটা পরিবার ঘাড়ের উপর, অথচ আনন্দময় ক্রিসমাসের আলোচনায় মশগুল। ক্রিসমাস নিয়ে এই পাগলামি দেখতে দেখতে নিজেই পাগল হয়ে যাব মনে হচ্ছে। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই। স্ক্রুজের ভাগ্নে চলে যেতে না যেতেই দুজন ভদ্রলোক ঢুকলেন ঘরের ভেতর। পরনে ধোপদুরস্ত পোশাক, মোটামুটি গাম্ভীর্যপূর্ণ চেহারা, হাতে বই ও কিছু কাগজপত্র।
ঘরের চারপাশে নজর বুলিয়ে হ্যাট খুলে স্ক্রুজকে অভিনন্দন জানালেন তারা। তারপর হাতের তালিকাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একজন বললেন, এটা নিশ্চয়ই স্ক্রুজ অ্যান্ড মার্লে। তা দয়া করে আপনি যদি বলতেন, আপনি কি মিস্টার স্ক্রুজ নাকি মিস্টার মার্লে? মিস্টার মার্লে 7 বছর আগে মারা গেছেন, জবাব দিলেন স্ক্রুজ। হ্যাঁ, ঠিক 7 বছর আগে, আজকের রাতে। আমরা আশা করি তিনি যেরকম উদার মনের মানুষ ছিলেন, তার পার্টনারও ঠিক সেরকমই হবেন, বলে একটু এগিয়ে এসে স্ক্রুজের হাতে নিজের পরিচয়পত্র ধরিয়ে দিলেন ভদ্রলোক। অবশ্য কথাটা ভদ্রলোক ঠিকই বলেছেন। আগে স্ক্রুজ কখনোই মার্লের কথার উপর কথা বলতেন না, ফলে বাইরের মানুষের কাছে তার আসল পরিচয়ের বদলে উদারতাই ফুটে উঠত। কিন্তু এখন উদারতা শব্দটির উল্লেখে ভ্রুকুটি করলেন স্ক্রুজ। একবার চোখ বুলিয়েই ফিরিয়ে দিলেন পরিচয়পত্রটা। তো বছরের এই বিশেষ পর্বটিতে পকেট থেকে একটা কলম তুলে নিয়ে ভদ্রলোক বললেন, আমাদের সবার উচিত গরিব ও নিঃস্বদের জন্য যথাসাধ্য অন্নবস্ত্রের সংস্থান করা। এরা সারাটা বছর, বিশেষ করে এই শীতের সময়, অবর্ণনীয় কষ্ট ভোগ করে। হাজার হাজার মানুষের ভাগ্যে এক টুকরো রুটি আর পরনের কাপড়টুকু জুটছে না। অতি সাধারণ আরামগুলোর অভাবে ভুগছে লক্ষ লক্ষ মানুষ। কেন, দেশের জেলখানাগুলোকে সব উঠে গেছে? জানতে চাইলেন স্ক্রুজ। না না, উঠে যাবে কেন, সবই আগের মতোই আছে। কলমটা আবার পকেটে রেখে তড়িঘড়ি জানালেন ভদ্রলোক। আর ইউনিয়ন ওয়ার্কার্সগুলো? আবার জানতে চাইলেন স্ক্রুজ। ওগুলো কি সচল আছে এখনও? হ্যাঁ, এখনও সচলই আছে। অবশ্য নেই বলতে পারলেই খুশি হতাম আমি। তাহলে ট্রেডমিল আর পুওর ল পুরোপুরি কার্যকরী রয়েছে, তাই না? সামনের দিকে একটু ঝুঁকে পড়লেন স্ক্রুজ। জি স্যার। হ্যাঁ, আয়েশ করে আবার হেলান দিলেন স্ক্রুজ। আপনার কথা শুনে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে ওগুলো বোধহয় অচল হয়ে পড়েছে। হয়নি জেনে সুখী হলাম। কিন্তু ওগুলোর কোনোটাই গরিব কিংবা নিঃস্বদের চাহিদা মেটাতে পারছে না বললেই চলে, বললেন ভদ্রলোক। তাই ভাবলাম এসব কাজে আমাদের মতো মানুষেরই এগিয়ে আসা উচিত। এখন থেকে আমরা একটা তহবিল সংগ্রহ করব, যা দিয়ে মাংস, পানীয় আর গরম কাপড় কিনে বিলি করবো ওদের মাঝে। আর কাজটার জন্য এই সময়টাই বেছে নেওয়ার কারণ হলো, বছরের এই সময়টাতেই আমাদের পারস্পরিক একটা ভ্রাতৃত্ব আর মমত্ববোধ জেগে ওঠে সবার মাঝে। চারপাশের প্রাচুর্য দেখে আমরা অনুভব করি নিঃস্ব মানুষের বেদনা। তা আপনার নামে কত লিখব? কিছুই না, জবাব দিলেন স্ক্রুজ। আড়ালে থাকতে চান? একেবারে আড়ালে। আমি চাই না এইসব ব্যাপারে আমাকে কেউ জ্বালাতন করুক। আপনাদের মতে ক্রিসমাস আনন্দময় হলেও আমি এই দিনটিতে আনন্দ করি না, কাউকে আনন্দিত করতেও চাই না। অলস লোকেদের আনন্দের পেছনে ঢালার মতো বাজে টাকা আমার নেই। যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, আমি ওগুলোকে সাপোর্ট করি। ওরাও যথেষ্ট খরচ করে। তারপরেও যদি দেশে গরিব কিংবা নিঃস্ব লোক থেকেই থাকে, তাদের উচিত এখনই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা। কিন্তু স্যার, অনেকের পক্ষে যোগাযোগ করা সম্ভব নয়। তাড়াতাড়ি সাহায্য না পেলে তাদের কেউ কেউ মারাও যেতে পারে। যদি সত্যিই সম্ভাবনা থাকে মারা যাবার, তাহলে তাদের মারা যাওয়াই উচিত। মরে অধিক জনসংখ্যা রোধে ভূমিকা রাখা উচিত। তাছাড়া মাফ করবেন, এসব নতুন নতুন ব্যাপারে মাথা ঘামানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু স্যার, মাথা ঘামানোটা উচিত ছিল, বললেন ভদ্রলোক। মোটেই না, তড়িৎ জবাব দিলেন স্ক্রুজ। আমার ব্যবসার সাথে আপনাদের এই ব্যাপারটার কোনো সম্পর্ক নেই। তাছাড়া একটা ব্যবসা ভালোভাবে বুঝতেই জীবন কেটে যায়। সুতরাং একজন ব্যবসায়ীর উচিত নয় আরেকজনের ব্যবসায় নাক গলানো। আর অত সময় বা কোথায়? নিজের ব্যবসার দিকে নজর রাখতেই ঘাম ছুটে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। গুড আফটারনুন। এখানে কথা বলে যে লাভ হবে না, সেটা পরিষ্কার বুঝতে পেরে বিদায় নিলেন ভদ্রলোক দুজন। নতুন উদ্যমে আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন স্ক্রুজ। তিনি রসিকতা করতে পারেন, এটা তার জানা ছিল, কিন্তু কাজটা যে এত ভালো পারেন তা জানা ছিল না। ভারী প্রসন্ন বোধ করছেন তিনি, ভারী তৃপ্ত। ইতিমধ্যে চারপাশ আরও ঢেকে গিয়েছে কুয়াশায়, আরও ঘন হয়ে এসেছে অন্ধকার। না হেঁটে একরকম দৌড়েই চলেছে এখন পথচারীরা। ঘোড়ার গাড়িও পেরে উঠছেন অনেকের সাথে, কিন্তু যথাসময়ে বেজে উঠছে বড় ঘড়িটা। সবার ছুটি মিললেও তার আর ছুটি মিলবে না। ভারী কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ঘড়িটা, ফলে ওটা বেজে উঠতে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে বসে ঘণ্টা বাজাচ্ছে কেউ। ঘণ্টা শেষ হবার পর অনেকক্ষণ ধরে কাঁপছে শব্দটা, যেন প্রচণ্ড শীতে দাঁত ঠকঠক করছে ঘড়িটার। শীত অবশ্য সত্যিই পড়েছে,
সদর রাস্তার এক কোণে গ্যাস পাইপ মেরামত করছে কয়েকজন শ্রমিক। বড় একটা পাত্রে আগুন জ্বেলেছে তারা। গনগনে সেই আগুনের চারপাশে দাঁড়িয়ে হাত পা সেঁকছে আর আরামে চোখ মিটমিট করছে মলিন পোশাক পরা কয়েকজন মানুষ। রাস্তার আরেক পাশে পানির কলটা যে খোলা আছে সেটা লক্ষ্য করছে না কেউ, ফলে ক্রমাগত উপচে পড়ছে পানি আর প্রায় সাথে সাথেই জমে বরফ হয়ে যাচ্ছে। দোকানের উজ্জ্বল আলোয় ক্ষণিকের জন্য পথচারীদের ফ্যাকাশে মুখ লাল হয়ে উঠছে। মুরগির মাংস আর মুদির দোকানে হামলে পড়েছে মানুষ। একজন করে ঢুকছে আর বেরিয়ে আসছে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। হাবভাবে মনে হচ্ছে কেউ যেন জিনিস কেনার সময় দর কষাকষি করেনি। ওদিকে প্রাসাদের ভেতর 50 জন কুক আর বাটলারকে যথাবিহিত নির্দেশ দিয়ে যাচ্ছেন মেয়র। আগামীকালের ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে আছেন তিনি, কারণ মেয়রের বাড়ির ক্রিসমাস মেয়রের উপযুক্ত না হলে মাথা কাটা যাবে তার। অবশ্য অনেক শক্ত শক্ত ব্যাপার মোকাবেলা করার অভ্যেস আছে তার। শুধু নিজের বাড়ির ক্রিসমাস হলে মাথায় ঘামাতেন না, কিন্তু তা তো নয়, কর্মচারীদের বিষয়েও ভাবতে হয় তাকে। মেয়রের কর্মচারীদের ক্রিসমাস দেখেও মানুষকে টের পেতে হবে এরা মেয়রের কর্মচারী। অবশ্য কর্মচারীরাও মালিকের মনোভাব সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহাল। ফলে মাত্র গত সোমবারেই মাতাল হয়ে রাস্তায় মারপিট করার জন্য জরিমানা দিতে হয়েছে যে দর্জিকে, সেও ইতোমধ্যেই পুডিং তৈরি করে বসে আছে। ওদিকে বাচ্চা কাচ্চা সহ তার রোগাটে স্ত্রী বেরিয়ে পড়েছে গরুর মাংস কিনতে। ধীরে ধীরে কেটে গেল আরও কিছু সময়। সেই সাথে বাড়ল ঠান্ডা। এই ঠান্ডা মানুষকে শুধু অনুভব করায় না, রীতিমতো কামড়ে দেয়। অশুভ প্রেতাত্মাদের শায়েস্তা করার জন্যে অযথাই অনেক সময় ব্যয় করেছেন মহৎপ্রাণ সেন্ট ড্যানস্টেন। অত খাটুনি না করে যদি এরকম ঠান্ডাকে শুধু আদেশ দিতেন প্রেতাত্মাগুলোর নাকে চিমটি কাটবার জন্য, তাহলে অনেক সহজেই কাজ উদ্ধার হতো। একটা ছেলে পা টিপে এসে উঁকি দিল চাবির ফুটো দিয়ে। যে শখ এই শহরের আর কেউ করবে না, সেই শখই হয়েছে তার, স্ক্রুজকে ক্রিসমাস ক্যারল শোনাবে। কিন্তু অল্প একটু গাইতেই তড়াক করে লাফিয়ে উঠলেন স্ক্রুজ। টেবিলের উপর থেকে রোলারটা তুলে নিয়ে এত জোরে তেড়ে এলেন যে আতঙ্কে গলা শুকিয়ে গেল গায়কের। সোজা ছুটল রাস্তার দিকে। ছেলেটাকে ধরতে না পেরে বিড়বিড় করতে করতে ফিরে এলেন স্ক্রুজ। বসে বসে আবার হিসেবপত্র দেখতে লাগলেন। অবশেষে কাউন্টিং হাউস বন্ধের সময় হয়ে এলো। উঠে পড়লেন স্ক্রুজ। ইশারায় কেরানিকে জানিয়ে দিলেন ব্যাপারটা। আর এই অপেক্ষাতেই যেন ছিল বেচারি। মুহূর্তের মধ্যে মোমবাতি নিভিয়ে দিল সে, হ্যাট পরে নিল মাথায়। আগামীকাল বুঝি পুরো দিনটাই ছুটি নিতে চাও, তাই না? চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। যদি আপনার কোনো অসুবিধে না থাকে স্যার। অসুবিধা আছে, বললেন স্ক্রুজ। তাছাড়া এভাবে ছুটি নেওয়াটা ভালো দেখায় না। এই জন্য যদি তোমার বেতন থেকে আধ ক্রাউন কেটে নিই, তুমি তো ভাববে আমি অন্যায় করলাম, তাই না? মৃদু হাসল কেরানি। অথচ তোমার কি একবারও মনে হয় না পুরো একটা দিন কাজ না করা সত্ত্বেও মজুরি নিয়ে তুমি আমার সাথে অন্যায় করছো? অত্যন্ত বিনয়ের সঙ্গে কেরানি বুঝিয়ে দিল, এরকম ঘটনা তো বছরে মাত্র একবারই ঘটে। ওই এক দোহাই পেয়েছ, ওভারকোটের বোতাম লাগাতে লাগাতে বললেন স্ক্রুজ। কিন্তু এই দোহাই দিয়ে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর একজন লোকের পকেট ফাঁকা করে দেওয়াটা খুব ভালো কথা নয়। যাই হোক, তোমাকে পুরো দিনই ছুটি দিলাম। অনেক দিন থেকে আছো এখানে, তোমার সঙ্গে তো আর খারাপ ব্যবহার করতে পারি না। পরশুদিন সকাল সকাল আসবে কিন্তু। পরশুদিন সকাল সকালই আসবে বলে কথা দিল কেরানি, আর সাথে সাথে ফোঁত করে একটা শব্দ করে বেরিয়ে পড়লেন স্ক্রুজ। কয়েক মুহূর্তের মধ্যেই অফিসে তালা দিয়ে বেরিয়ে পড়ল কেরানিও। ওভারকোট নেই বলে দ্রুত ছুটতে হলো বেচারিকে। সাদা মাফলারটা উঠতে লাগলো পতপত করে। কর্নহিলের কাছটায় পৌঁছতে দেখল একদল বাচ্চা ডিগবাজি দিচ্ছে বরফের ওপর, পিছলে নামছে ঢাল বেয়ে আর খিলখিল করে হাসছে। আসন্ন ক্রিসমাসের সম্মানার্থে ওদের সাথে বারবিশেক পিছল খেল সেও। তারপর ছুটল সোজা ক্যামডেন অভিমুখে। বাড়ির সবার সাথে কানামাছি খেলতে হবে। স্ক্রুজ চিরদিনই খাবার সারেন বৃষ্টি এক সরাইখানায়। আজও তার ব্যতিক্রম হল না। খাওয়ার পর প্রতিদিনের মতোই প্রত্যেকটা খবরের কাগজ পড়লেন খুঁটিয়ে খুঁটিয়ে। এভাবেই বিকেল গড়িয়ে নেমে এলো সন্ধ্যা। ব্যাংকার্স বুক পড়ে অনেকটা সময় কাটিয়ে দেবার পর স্ক্রুজ ভাবলেন, আজকের মতো যথেষ্ট হয়েছে, এবার বাড়ি গিয়ে ঘুমাতে হবে। যেই ঘরটাতে তিনি থাকেন সেখানেই থাকতেন তার মৃত পার্টনার। একটা চত্বরের পর ছোট ছোট কয়েকটা ঘর নিয়ে তার বাড়ি।
বাড়িটা তৈরি হবার পর থেকে কখনোই সেটার একটু সংস্কার বা মেরামতের প্রয়োজন বোধ করেননি স্ক্রুজ। ফলে খুবই পুরনো হয়ে গেছে বাড়িটা, আর সেই পরিমাণে নিঃসঙ্গ, কারণ স্ক্রুজই এখানকার একমাত্র বাসিন্দা। কোণের দিকের একটা ঘরে তিনি থাকেন, বাদবাকি সবগুলো ঘর ব্যবহার করেন হিসেবপত্র দেখার কাজে। বাইরের চত্বরটা আজ এত অন্ধকার যে এখানকার প্রত্যেকটা পাথর চেনা সত্ত্বেও হাত রাতে বাধ্য হলেন স্ক্রুজ। চত্বর পার হয়ে দরজার কাছে আসতে দেখলেন ভারী কুয়াশা এমনভাবে ঝুলে আছে যেন আবহাওয়ার দেবদূত স্বয়ং সেখানে গভীর শোকে নিমগ্ন। দরজার কড়াটায় একবার হাত ছোঁয়াতে স্বস্তি পেলেন স্ক্রুজ। অবশ্য এমন কিছু বিশেষত্ব নেই কড়াটায়, শুধু ৮-১০টা কড়ার চেয়ে এটা অনেকখানি বড়, এই যা। দিন রাত সকাল বিকেল সবসময় কড়াটাকে দেখে আসছেন স্ক্রুজ। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে হিসেব নিকেশ নিয়ে যত খিটিমিটি করুন না কেন, স্ক্রুজ কিন্তু বেশ কল্পনাপ্রবণ। অনেক সময় সে কল্পনাপ্রবণতা এমনকি লন্ডনের পৌরসভার হোমরা-চোমরাদের কিংবা ব্যবসায়ী সংঘের মিটিংয়ে আলোচিত বিষয়বস্তুকেও হার মানায়। অথচ আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, এত কল্পনাপ্রবণ হওয়া সত্ত্বেও আজ মাত্র একবার উল্লেখ করা ছাড়া এই ৭ বছরের মধ্যে তার মৃত পার্টনারের কথা তিনি কখনোই ভাবেননি। তো এই কল্পনাপ্রবণতা নাকি অন্য কোনো কারণে বলা মুশকিল, ঘটল অত্যাশ্চর্য এক ঘটনা। পকেট থেকে চাবি বের করলেন স্ক্রুজ, কিন্তু চাবির ফুটোয় চাবি ঢুকিয়ে দরজাটা খোলার আগে হঠাৎ কড়ার জায়গাটায় কড়ার বদলে দেখতে পেলেন মার্লের মুখ। হ্যাঁ, মার্লের মুখ, কোনো সন্দেহ নেই। আশেপাশের সমস্ত কিছু যেমন মিশে আছে অন্ধকারে, মুখটা কিন্তু তেমনভাবে মিশে নেই, বরং আলোর একটা দ্যুতি ছড়িয়ে আছে মুখটার চারপাশে। ঠিক যেমন পচা গলদা চিংড়ি মৃদু আলো ছড়ায় অন্ধকার ঘরে। চোখ দুটো সোজা তাকিয়ে আছে স্ক্রুজের দিকে। অবশ্য সে দৃষ্টিতে হিংস্রতা বা রাগের কোনো ভাব নেই, বরং বেঁচে থাকতে যেভাবে তাকিয়ে থাকতেন সেরকম নরম চোখেই তাকিয়ে আছেন মার্লে। ভুতুড়ে একটা চশমা দেখা যাচ্ছে ভুতুড়ে কপালের ওপর, যেন এইমাত্র ঠেলে ওটাকে ওপরে তুলে দিয়েছেন মার্লে। চুলগুলো উঠছে অদ্ভুতভাবে। চোখ দুটো প্রায় নিশ্চল হয়ে রইলেও শীষের মতো রঙগুলোকে করে তুলেছে ভয়ঙ্কর। তবে ভালোভাবে লক্ষ্য করলে মনে হয় চোখ দুটোর চেয়ে মুখটাই যেন ভয়ঙ্করত্বের আসল কারণ। স্ক্রুজ হা করে কতক্ষণ তাকিয়েছিলেন জিনিসটার দিকে বলতে পারবেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন চোখের সামনে ঝুলছে অতি পরিচিত সেই কড়া। শৈশব থেকেই ভয় কি জিনিস স্ক্রুজ জানেন না, কিন্তু আজকের ঘটনায় ঠিক ভয় না পেলেও রক্ত চলাচল যে একটু দ্রুত হয়নি এটা বললে মিথ্যে বলা হবে। তবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলেন স্ক্রুজ। নিজের অজান্তেই যে হাত টেনে নিয়েছিলেন চাবি থেকে, সেই হাত দিয়েই চাবি ঘুরিয়ে তালা খুলে ঢুকে পড়লেন ভেতরে। মোমবাতি জ্বাললেন। দরজা বন্ধ করার আগে একটু ইতস্তত করলেন স্ক্রুজ। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিলেন পেছনটা। তার কেন যেন মনে হচ্ছিল পেছন ফিরলেই দেখতে পাবেন দরজার কাছে দাঁড়িয়ে আছে মার্লে, বাতাসে উঠছে তার বেনি। কিন্তু না, কড়ার স্ক্রু আর নাটগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। অযথা ভয় পেয়েছিলেন বলে মনে মনে নিজেকে গালি দিলেন, তারপর ধুত্তর বলে দড়াম করে বন্ধ করে দিলেন দরজা। পুরো বাড়িটা কেঁপে উঠল থরথর করে। মনে হলো ওপরের দরজা জানলাগুলোর সাথে সাথে নিচতলার মদ ব্যবসায়ীর প্রত্যেকটা পিপেও যেন নড়ে উঠল। বেশ কিছুক্ষণ ধরে চলল তার প্রতিধ্বনি, যেন একটা প্রতিধ্বনি জন্ম দিচ্ছে আরেকটার। কিন্তু প্রতিধ্বনি শুনে ভয় পাওয়ার পাত্র নন স্ক্রুজ। দরজার খিল লাগিয়ে হলঘর পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি, আর উঠতে উঠতেই নিভিয়ে দিলেন মোমবাতিটা। বাইরের রাস্তায় জ্বলছে 6টা গ্যাসের বাতি, কিন্তু ওগুলো বাড়ির ভেতরের অন্ধকার এতটুকু কমাতে পারেনি। অবশ্য স্ক্রুজের তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না, বরং আলো জ্বাললেই পয়সা খরচ হয় বলে তিনি অন্ধকারকেই বেশি ভালোবাসেন। কোনো কিছুর সঙ্গে ধাক্কা কিংবা হোঁচট না খেয়ে নিজের ঘরে এসে ঢুকলেন স্ক্রুজ। কিন্তু দরজা বন্ধ করার আগে ভাবলেন অন্য ঘরগুলোয় একবার করে নজর বোলানো উচিত তার। আজ কড়ার উপরে মার্লের মুখ দেখার পর থেকে কেন যেন বারবার মনে পড়ছে কথাটা। একে একে প্রত্যেকটা ঘরে তিনি গেলেন। সবগুলোই ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি কোথাও। কেউ বসে নেই টেবিলের নিচে, সোফার নিচ থেকেও উঁকি দিচ্ছে না কেউ। অত্যন্ত মৃদু একটা আলো জ্বলছে ফায়ার প্লেসে,
চামচ আর গামলাও যথাস্থানে আছে। জয়ের মণ্ডভরা পাত্রটা তাকের উপর যেখানটায় রেখে গিয়েছিলেন সেখান থেকে সরে যায়নি একটুও। গত কয়েকদিন ধরে মাথাটা ভারী থাকায় একটু করে জয়ের মণ্ড খাচ্ছেন স্ক্রুজ। হামাগুড়ি দিয়ে এবারে উঁকি দিলেন খাটের নিচে। কেউ নেই, ক্লজেটেও কেউ নেই। দেয়ালের গায়ে ঝোলানো ড্রেসিং গাউনটা সামান্য বাঁকা হয়ে থাকতে দেখে সন্দেহ জাগল মনে, কিন্তু ওটার ভেতরেও লুকিয়ে নেই কেউ। এমনকি অকেজো জিনিসপত্র রাখার ঘরটাও যেমন ছিল তেমনি আছে। ঠিক আছে উনুনের জাফরি, পুরনো জুতো জোড়া, মাছের ঝুড়ি দুটো, আগুন খোঁচানোর লোহার দণ্ডটা। 3 পায়ের উপর তেমনি দাঁড়িয়ে আছে ওয়াশিং স্ট্যান্ড। পুরোপুরি নিঃসন্দেহ হয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন স্ক্রুজ। হঠাৎ কি মনে করে জীবনে এই প্রথমবারের মতো লাগালেন আরেকটা তালা। তারপর গলায় বাঁধা রুমালটা খুলে ড্রেসিং গাউন পরে পায়ে চটি গলিয়ে মাথায় চড়ালেন নাইট ক্যাপ। অবশেষে জয়ের মণ্ডের পাত্রটা নিয়ে গিয়ে বসলেন ফায়ারপ্লেসের ধারে। এমন ভয়ঙ্কর শীতার্ত রাত, অথচ আগুনটা এতই মৃদু যে একেবারে পাশে বসে ফায়ারপ্লেসের উপর ঝুঁকে না পড়া পর্যন্ত উত্তাপ টেরই পেলেন না তিনি। ফায়ারপ্লেসটা খুবই পুরনো, বহুদিন আগে তৈরি করেছেন ওলন্দাজ কোনো ব্যবসায়ী। চারপাশে লাগানো হয়েছে মনোরম ওলন্দাজ টালি, আর সেগুলোর ওপরে বাইবেলের অনুসরণে ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম চিত্র। হাবিল কাবিলের চিত্র আছে সেখানে, ফেরাউনের কন্যা, সেবার রানী, ইব্রাহিম, বালথাজার, যিশুর প্রধান শিষ্যবর্গ। এছাড়াও পালকের বিছানার মতো মেঘের রাশির ভেতর দিয়ে উড়ে আসছে দেবদূতের দল, এবং মানুষের মনকে আকৃষ্ট করার মতো আরও অনেক চিত্র। কিন্তু চিত্রগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে স্ক্রুজের মনে হলো সবগুলো মুছে গিয়ে যেন ভেসে উঠল মার্লের মুখ। মনে হলো টালিগুলোর যদি চিত্র ফোটানোর ক্ষমতা থাকত, তাহলে সবগুলো চিত্রকে বিদায় করে দিয়ে প্রত্যেকটা টালি ফুটিয়ে তুলত মার্লের মুখ। অত্যন্ত বিরক্ত বোধ করলেন স্ক্রুজ। 7 বছর আগে মরে যাওয়া সত্ত্বেও এই উৎপাত কেন রে বাবা? যত্ত সব বলে উঠে পড়লেন তিনি। পুরো ঘরে বেশ কিছুক্ষণ পায়চারি করবার পর এসে বসলেন আবার। মাথাটা চেয়ারের পেছন দিকে এলিয়ে দিতেই চোখে পড়ল একটা ঘণ্টা। ঘণ্টাটা খুবই পুরনো, বহুদিন থেকেই ঝুলছে ওখানে। অনেকদিন আগে তিনি কি যেন করতেন ঘণ্টাটা দিয়ে, কিন্তু ঠিক কি করতেন বহু চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন ঘরে কোনো বাতাস নেই, অথচ ঘণ্টাটা মৃদু মৃদু দুলছে। প্রথমটায় এত ধীরে ধীরে দুলল যে কোনো শব্দই হলো না। তারপর হঠাৎ করেই ভীষণ শব্দে বেজে উঠল ঘণ্টাটা। সাথে সাথে বেজে উঠল বাড়ির সবগুলো ঘণ্টা। সম্মিলিত সেই ঘণ্টার ধ্বনিতে পুরো বাড়িটা যেন কাঁপতে লাগলো থরথর করে। বড়জোর আধ কিংবা 1 মিনিট ধরে বাজল ঘণ্টাগুলো, কিন্তু স্ক্রুজের মনে হলো ওগুলো যেন বেজে চলেছে পুরো 1 ঘণ্টা ধরে। তারপর ঠিক যেমন হঠাৎ করে বাজতে শুরু করেছিল, তেমনি হঠাৎ করেই থেমে গেল। একটু পরেই নিচতলা থেকে ভেসে এলো ধাতুতে ধাতুতে ঠোকাঠুকির মতো একটা শব্দ। ভারী শেকল টেনে টেনে যেন হাঁটছে কেউ। চকিতে স্ক্রুজের মনে পড়ে গেল হানাবাড়িতে ভূতেরা নাকি ঠিক এমনি করে শেকল টেনে টেনে হাঁটে। ভীষণ শব্দে খুলে গেল নিচতলার কোনো দরজা। সেই সাথে আরও স্পষ্ট হয়ে উঠল অদ্ভুত শব্দটা। কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরির পর শব্দটা সিঁড়ি বেয়ে উঠে এলো ওপর তলায়, সোজা এগিয়ে আসতে লাগলো তার ঘরের দিকে। এসব কি শুরু হলো রে বাবা? বিড়বিড় করতে লাগলেন স্ক্রুজ। আমি এসব বিশ্বাস করি না। ভূতে বিশ্বাস করেন না এই কথাটা বললেও মুখটা ফ্যাকাশে হয়ে গেল স্ক্রুজের। শব্দটা এক মুহূর্তের জন্য থামল দোরগোড়ায়, তারপর ঢুকে পড়ল ঘরের ভেতর। দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখাটা, যেন বলে উঠল, আমি চিনতে পেরেছি ওকে, মার্লের ভূত। তারপরে আবার কমে গিয়ে ধারণ করল স্বাভাবিক রূপ। সেই মুখ, অবিকল সেই মুখ, পরনে ওয়েস্টকোট, টাইটস আর বুট। মাথার চুলগুলো তেমনি খাড়া হয়ে আছে। পেছন দিকে উঠছে বেনিটা, কোমরের কাছে বাঁধা রয়েছে শেকল। স্ক্রুজ ভালোভাবে লক্ষ্য করে দেখলেন শেকলটা বেশ লম্বা, পেছন দিকে ঝুলে আছে লেজের মতো, আর তার সাথে বাঁধা রয়েছে ক্যাশ বাক্স, চাবির গোছা, কয়েকটা তালা, জমা খরচের খাতা, দলিল আর ইস্পাতের তৈরি ভারী ভারী মানি ব্যাগ। শরীরটা একেবারে স্বচ্ছ। ওয়েস্টকোটের পিছের কাছের ছোট ছোট বোতাম দুটো পরিষ্কার দেখতে পেলেন স্ক্রুজ।
তিনি মানুষজনকে অনেকবারই বলাবলি করতে শুনেছেন যে মার্লের নাড়ি ভুড়ি বলতে কিছু নেই, কিন্তু বিশ্বাস করেননি। আজ বিশ্বাস করলেন। অবশ্যই এই কথা ঠিক, পুরো ব্যাপারটা তিনি এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না। জিনিসটা অবশ্য একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। চোখে যে দৃষ্টি ফুটে আছে সেটাও খুব একটা সুবিধের নয়, কিন্তু তাতেই বা কি, মাথায় আবার বাহারি একটা রুমাল বাঁধা রয়েছে। কই, বেঁচে থাকতে তো এরকমভাবে রুমাল বাঁধার অভ্যেস ছিল না। মোট কথা, জিনিসটাকে নিয়ে বেশ মুশকিলেই পড়ে গেলেন স্ক্রুজ। তার বোধ বুদ্ধি চিরদিনই বলে এসেছে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করাও বড় সোজা কথা নয়। কেমন আছো? অবশেষে বলে উঠলেন স্ক্রুজ। তা এতদিন পর আমার কাছে কি দরকার? অনেক দরকার আছে। হ্যাঁ, মার্লের গলায় তো। কোনো সন্দেহ নেই। তুমি কে? তার চেয়ে বলো আমি কে ছিলাম। তুমি কে ছিলে? গলা একটু চড়িয়ে বলল স্ক্রুজ। বেঁচে থাকতে আমি ছিলাম তোমার পার্টনার, জ্যাকব মার্লে। তুমি কি বসতে পারো? এক দৃষ্টে তাকিয়ে সন্দেহ ভরে জানতে চাইলেন স্ক্রুজ। নিশ্চয়ই। বসো তো দেখি। এই প্রশ্ন করার পেছনে একটা মতলব ছিল স্ক্রুজের। তিনি ভেবেছিলেন ভূতের মতো একটা জিনিস, যার দেহ সম্পূর্ণ স্বচ্ছ, তার পক্ষে চেয়ারে বসার মতো একটা ব্যাপার সহজ নাও হতে পারে। যদি তাই হয়, নিশ্চয়ই খুব ঝামেলায় পড়ে যাবে ভূতটা। সেক্ষেত্রে নিজের উপর বিরক্ত হয়ে এমনকি চলেও যেতে পারে। কিন্তু তার ধারণাকে মিথ্যে প্রমাণ করে ফায়ারপ্লেসের উল্টো দিকের চেয়ারটায় এমনভাবে বসে পড়ল ভূতটা, যেন এরকম বসা তার অনেক দিনের অভ্যেস। তাহলে আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? নরম গলায় জানতে চাইল ভূত। না, বললেন স্ক্রুজ। চোখের সামনে দেখেও যখন বিশ্বাস করতে পারছো না, তখন বলো কি প্রমাণ দিলে বিশ্বাস করবে? জানি না, বললেন স্ক্রুজ। নিজের বিচার বুদ্ধির ওপর সন্দেহের কারণ? এই জন্য যে খুব সামান্য কারণে মানুষের বিচার বুদ্ধি গুলিয়ে যেতে পারে, বললেন স্ক্রুজ। বদহজম হলে চোখে ভুল দেখা এমন কিছু অসম্ভব নয়। ঠিকমতো হজম না হওয়া কয়েক টুকরো গরুর মাংস, একদলা পনির কিংবা ভালোভাবে সেদ্ধ না হওয়া একটা আলু মানুষের মাথা গোলমাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। হয়তো সে কারণেই সম্পূর্ণ ফাঁকা একটা ঘরে আমি তোমার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। আসলে পেট কিন্তু মোটেই খারাপ করেনি স্ক্রুজের। এরকম রসিকতা করার কোনো ইচ্ছেও তার ছিল না। ভূতকে কথা বলতে শুনে জীবনে এই প্রথমবারের মতো ভীষণ ভয় পেয়েছেন তিনি। আর তাই এসব বলে ভূতটাকে বোঝাতে চাইছিলেন, মোটেই ভয় পাননি। কথা বলতে বলতে নিজের অজান্তেই চোখ নামিয়ে ফেলছিলেন স্ক্রুজ। আবার তাকাতে দেখলেন ভূতটা ঠিক তেমনিভাবেই বসে আছে চেয়ারে। নিশ্চল চোখের ওই জ্বলন্ত দৃষ্টি কি কোনো মানুষ সইতে পারে? তাছাড়া ওটার চারপাশে যেন বিরাজ করছে নারকীয় একটা আবহাওয়া। চোখে দেখতে না পেলেও পরিষ্কার অনুভব করতে পারছেন তিনি, কারণ ঘরের দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও অদৃশ্য কোন চুলোর গরম বাষ্পে ধীরে ধীরে উঠছে ওটার চুল আর ওয়েস্টকোটের ঝুল। দাঁত খোঁচানোর এই খড়কেটা দেখতে পাচ্ছ? এভাবে চুপচাপ বসে থাকলে মাথাটা আরও খারাপ হয়ে যাবে ভেবে আবার কথা বলে উঠলেন স্ক্রুজ। অবশ্য এই প্রশ্ন করার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল তার। তিনি চাইছিলেন অন্তত কিছুক্ষণের জন্য হলেও ভয়ঙ্কর ওই দৃষ্টিটা তার মুখের উপর থেকে অন্যদিকে সরিয়ে দিতে। পাচ্ছি, জবাব দিল ভূত। তুমি তো এদিকে তাকাওইনি। তাকাই বা না তাকাই, আমি দেখতে ঠিকই পাচ্ছি, গলা চড়িয়ে বলল সে। বেশ, বললেন স্ক্রুজ। এখন এই খড়কেটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে আগামী কয়েকদিন ধরে আমার চারপাশ ঘিরে নেচে বেড়াবে ভূতের দল। কিন্তু তাদের কোনোটাই আসল নয়, সবই মন গড়া। সত্যি কথা বলতে কি, এইসব মানুষের পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়, যত সব। এই কথা শোনার সাথে সাথে ভীষণ একটা চিৎকার দিয়ে উঠল ভূতটা। তারপর এত জোরে জোরে শেকল বাজাতে লাগলো যে চেয়ারের একটা হাতল আঁকড়ে ধরে অতি কষ্টে মূর্ছা যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করলেন স্ক্রুজ। কিন্তু ভয়াবহ একটা দৃশ্য অপেক্ষা করছিল তার জন্যে। বদ্ধ ঘরে যেন খুব গরম লাগছে এমন ভঙ্গি করে মাথার রুমালটা খুলে ফেলল ভূতটা, আর সাথে সাথে তার নিচের চোয়ালটা ঝুলে পড়ল বুকের ওপর। এবারে আর চেয়ারে বসে থাকতে পারলেন না স্ক্রুজ।
হাঁটু ভেঙে মেঝেতে পড়ে গিয়ে দুহাতে মুখ ঢাকলেন। বললেন, যথেষ্ট হয়েছে, এবার দয়া করে থামো। কিন্তু তুমি আমার সাথে এমন করছো কেন? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? হায় রে মানুষ, পার্থিব চিন্তা ছাড়া আর কিছুই নেই মাথায়। এখনো বলো আমাকে বিশ্বাস করো কিনা? করি, আমাকে করতেই হবে। কিন্তু ভূতেদের কি নিজেদের রাজ্য ছেড়ে পৃথিবীতে আসা উচিত? আর যদি আসেও, এত জায়গা ছেড়ে আমার বাড়িতে কেন? কারণ প্রত্যেক মানুষেরই যথাসাধ্য ভ্রমণ করা উচিত। আর শুধু বিদেশেই নয়, দেশেও যাবার মতো অনেক জায়গা আছে। প্রত্যেকেরই উচিত তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের বাড়িতে যাওয়া। যারা বেঁচে থাকতে এই কাজ করে না, মরার পর তাদের ঘাড়ে চাপে সেই দায়। কোথাও স্থির হয়ে থাকতে পারে না তারা, ঘুরে বেড়াতে হয় সারা পৃথিবী জুড়ে। সে যে কি কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। অথচ বেঁচে থাকতে কাজগুলো সেরে রাখলে এখন কত সুখে থাকতে পারতাম। কথাটা শেষ করেই আবার চিৎকার করে উঠল ভূতটা। তারপর ভীষণ জোরে বাজতে লাগলো শেকল। তোমার কোমরে এইভাবে শেকল বাঁধা রয়েছে কেন? কাঁপতে কাঁপতে জানতে চাইলেন স্ক্রুজ। এই শেকল আমার নিজের হাতের তৈরি, জবাব দিল ভূতটা। এর প্রত্যেকটা ইঞ্চি আমার নিজের গড়া। বেঁচে থাকতে ইচ্ছে করে তৈরি করেছি এই শেকল। তারপর ধীরে ধীরে লম্বা করেছি সেটাকে। মরার পরে তাই এটাকে বেঁধেছি কোমরের কাছে, সম্পূর্ণ নিজের ইচ্ছায়। এটা দেখতে কি অদ্ভুত মনে হচ্ছে না তোমার কাছে? আরও কাঁপতে লাগলেন স্ক্রুজ। নাকি এরকম একটা শেকল তুমিও বয়ে বেড়াচ্ছ? আবার বলে উঠল ভূতটা। তাহলে অবশ্য শেকল সম্বন্ধে তোমাকে জ্ঞান দান করা বৃথা। জানো, আমার এই শেকলটা 7 বছর আগেও ঠিক এমনই ভারী ছিল। এই বছরে তোমারটার ওজন নিশ্চয় আরও বেড়েছে। উহ, যে বয় একমাত্র সেই জানে এর ভার। চমকে উঠে নিজের চারপাশে চেয়ে দেখলেন স্ক্রুজ। তিনি ভেবেছিলেন 250 কিংবা 300 ফুট লম্বা একটা শেকলে নিজেকে জড়ানো অবস্থায় দেখতে পাবেন। কিন্তু না, আশেপাশে তেমন কিছুই নেই। জ্যাকব, বললেন স্ক্রুজ। ভাই জ্যাকব মারলে, দয়া করে আমাকে একটু শান্তির বাণী শোনাও। ওরকম কোনো বাণী আমার জানা নেই, বলল ভূত। তাছাড়া শান্তি অন্য রাজ্যের জিনিস এবনেজার স্ক্রুজ। সেখানকার নিয়ম কানুন, মানুষ সবই আলাদা। সত্যি বলতে কি, সে রাজ্য যে চোখে দেখেনি তাকে বলে বোঝানো অসম্ভব। সেখান থেকে কিছু শান্তি পাবার চেষ্টা করেছি, কিন্তু পাইনি বললেই চলে। কোথাও থাকতে পারি না আমি, বিশ্রাম নিতে পারি না একদণ্ড। জীবনে তো কখনো কাউন্টিং হাউসের বাইরে যাইনি। ঘাড় গুঁজে শুধু বসে থেকেছি আর টাকা গুনেছি। এখন আমাকে তার দায় মেটাতে হচ্ছে। ঘুরছি ঘুরছি, শুধু ঘুরে বেড়াচ্ছি। জানি না এই ক্লান্তিকর যাত্রা কখন শেষ হবে। গভীরভাবে চিন্তা করার সময় পকেটে হাত ঢুকিয়ে দেয়া স্ক্রুজের চিরকালীন অভ্যেস। আজও তার ব্যতিক্রম হল না। পকেটে হাত ঢুকিয়ে ভূতের কথার অর্থগুলো চিন্তা করতে লাগলেন তিনি, কিন্তু মাথা উপর দিকে তুললেন না, মেঝে থেকেও উঠলেন না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্রিসমাস স্পেশাল গল্প চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।